উপসংহারে তুমি। অন্তিম পর্ব। সময় প্রবাহমান। মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মাঝেই কেটে গেছে বহুদিন। এর মধ্যে অনেকগুলো পাবলিক পরীক্ষা হয়ে গেছে। দুঃখজনক বিষয় হলো কোথাও চান্স পায়নি চিত্রা। পাবে কিভাবে? মানুষ দিনরাত এক করে পড়ে, সেখানে ওর দিন রাত কাটে রান্নাঘরে এবং সংসারের কাজে। নওয়াফের কখনো কিছু বলেনি, কিন্তু শাশুড়ির বিষ দৃষ্টি আর খোটার হাত থেকে বাঁচতে চিত্রা নিজেই সংসারী হয়ে ওঠার সিদ্ধান্ত নেয়। দিন শেষে সংসার তো হলো, কিন্তু স্বপ্ন হাতছাড়া হয়ে গেল। এটার জন্য কাউকে দোষারোপ করে না চিত্রা, দোষ তো তার নিজেরই। মানসিক শান্তিটাকে প্রায়োরিটি দিয়েছিল ও। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে পড়তে বসতে মন চাইতো না। যাও বা একটু বসতো। নওয়াফ বাসায় ফিরলে ওর ঘুম কাতুরে চোখ দুটো আর কোনো বাধা মানত না। নওয়াফের বাহু ঘেঁষে শোয়ার লোভে পড়াশোনা চাঙ্গে উঠিয়েছিল চিত্রা। ব্যাস, রেজাল্টও তাকে গাঙ্গে ভাসিয়ে দিয়েছে। এখন আর কোনো কিছুতে সহজে কান্না পায় না চিত্রার। সময়ের তালে মনটা শক্ত হয়েছে কিঞ্চিৎ। চেষ্টা করে বুদ্ধি কাটিয়ে সব কিছু সমাধান করতে। বাসায় বয়ে কেউ কিছু বলে আসলেও সেসব গায়ে মাখে না। নওয়াফের বলা কথাগুলো স্মরণ করে কেবল। বলা বাহুল্য, নওয়াফের সাথে থেকে থেকে কিছুটা সাহসী হয়ে উঠেছে চিত্রা। কেউ লিমিট ক্রস করলে নরম সুরে চরম মাত্রায় প্রতিবাদ করে। এই তো সেই দিনকার ঘটনা। উপরতলার ভাড়াটিয়া এসেছিলেন তার মেয়েকে নিয়ে। আগে আসলেও পরিচয় হয়নি, এই প্রথম তাদের সাথে কুশলাদি বিনিময় হলো। চিত্রা জানতে পারল প্রায় 9 বছর ধরে আছেন ওনারা। চিত্রা শাশুড়ির বেশ আমুদে গলায় কথা বলছিলেন ওনাদের সাথে। শুনে বোঝা যাচ্ছে ভালোই সম্পর্ক আছে তাদের মাঝে। পৌড়া মহিলাকে একটু আধটু ভালো লাগলেও তার মেয়েকে একদমই পছন্দ হয়নি। মেয়েটা অদ্ভুত এক আক্রোশ নিয়ে তাকাচ্ছিল তার দিকে। চিত্রা প্রথমে বুঝে উঠতে পারেনি, পরে জানতে পারল চৈত্রিকা মারা যাওয়ার পর নওয়াফকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল এই মেয়ে। বাড়ির সবাই রাজি হয়ে গিয়েছিল, কিন্তু নওয়াফ নাকচ করে দেয়। তবুও মেয়েটা বিয়ে করেনি। ভেবেছিল নাফিমের ক্লোজ এসে নওয়াফকে রাজি করাবে, কিন্তু সেই পথও বন্ধ করে দেয় নওয়াফ। শেষ পর্যায়ে অপেক্ষাকে বেছে নেয়, কিন্তু এখানেও আশাভঙ্গ হয় তার। সুতরাং চিত্রার ওপর ক্ষোভ থাকাটা অস্বাভাবিক নয়। চিত্রা অবশ্য পাত্তা দেয় না এইসব, কারণ দুদিন পরই মেয়েটার বিয়ে। তবে ওই মেয়ে তো চুপ থাকার পাত্র নয়। সবার চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে এসে চিত্রাকে বলে, ভালোবাসা পেতে ভাগ্য লাগে বুঝেছ, মানুষটাকে পেয়ে যাওয়া সব কিছু নয়। চিত্রার হাত থেমে যায়। খানিকটা অবিশ্বাস্য নজরেই তাকায় মেয়েটার দিকে। এমন ভদ্রঘরের মেয়ে এহেন নোংরা আচরণ দেখে কিছুটা বিস্মিত হয়। পরক্ষণে নিজেকে সামলে নরম গলায় বলে, আমি যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। অনেকের ভাগ্যে এইটুকুও জোটে না, শত তপস্যা করার পরও। তাই এইসব নিয়ে ভাবি না আপু। মেয়েটা হতবাক হয়ে চেয়ে রয়। মেয়েটাকে মাটির পুতুল ভেবেছিল। তার ধারণা এভাবে ভুল প্রমাণিত হবে ভাবেনি। উপরন্তু চিত্রার দেওয়া খোঁচাটা জায়গা মতো গিয়ে আঘাত হানে। মেয়েটা আর কিছু বলতে পারে না। অবশ্য চিত্রায় তাকে সেই সুযোগ দেয়নি। পাশ কাটিয়ে গিয়ে নওয়াফের বেডরুমে ঢুকে শব্দ করে দরজা আটকে দেয়। কাজে কর্মে বোঝাতে চায় ও এক ভালোবাসা বাদে দুনিয়ার সমস্ত কিছু আছে তার, আর এতেই সে খুশি। মেয়েটার মন ভাঙে, কান্না পায়, কিন্তু এইসব অর্থহীন কারণ মানুষটা অন্য কারোর। চিত্রা ইনসিকিউর ফিল করে না, কারণ নওয়াফ ভিন্ন। নিজের বিয়ে করা স্ত্রীর সাথে সংযত চিত্রে থাকা মানুষটাকে সন্দেহ করা মহাপাপ নয় তো কি। ইদানিং তো আরও বদলে গেছে নওয়াফ। কোথাও চান্স না পেয়ে ভীষণ মন খারাপ হয়েছিল চিত্রার। বাইরে প্রকাশ না করলেও ও ভেতরে ভেতরে বেশ ভেঙে পড়েছিল। সব কিছু নিয়মমাফিক চললেও মনের উচাটান কমছিল না কিছুতেই। তার তো কেউই নেই বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার মতো। তাই বাধ্য হয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ে চিত্রা। কবে যে ঘুমিয়ে পড়েছে
বুঝতে পারেনি। এর মধ্যেই নবাব বাসায় ফেরে। এমনিতেই প্রতিদিন চিত্রাই দরজা খোলে। 2 বার নক করেও চিত্রার খোঁজ না পেয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে ঘরে ঢোকে। ভেতরটা অন্ধকারাচ্ছন্ন ছিল, অথচ অন্যদিন টেবিলে খাবার সাজিয়ে বসে রয় চিত্রা। আজকে খাবার সাজানো থাকলেও স্বয়ং সে অনুপস্থিত। খটকা লাগে নবাবের। অযথা ডাক না দিয়ে সরাসরি রুমে যায়। দেখে মেয়েটা কম্বল মুড়ি দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। নবাব 7-5 না ভেবে ডাক দেয় না। ফ্রেশ হয়ে এসে চিত্রার মুখের চাদরটা সরিয়ে দেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে তার বউ। মুখটা শুকনো হয়ে আছে, শরীরে অল্প বিস্তর তাপ বিদ্যমান। কান্নার কারণ অজানা নয় নওয়াফের, কিন্তু কিছু বিষয় চাইলেও ঠিক করা যায় না। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখে। পেটে ক্ষুধা থাকলেও খাওয়ার রুচি চলে গেছে। রান্নাঘরে গিয়ে জুস বানিয়ে এনে বেহুঁশ চিত্রাকে কোনোমতে একটু খাইয়ে বাকিটুকু নিজে খায়। অতঃপর চিত্রাকে বুকে টেনে নেয়। চিত্রা জেগে থাকলে অবশ্য ধরার দরকার পড়তো না। সে নিজেই নওয়াফের বাহু ঘেঁষে ঘুমায়। কথাটা মনে হতেই মৃদু হাসে নবাব। চিত্রার হুঁশ ফেরে সকালে। চোখ মেলতে তাকাতেই নিজেকে আবিষ্কার করে নওয়াফের বাহুডোরে। আনমনে তার চুলে আঙুল বুলাচ্ছিল নওয়াফ। চিত্রা ঘুম থেকে উঠে বিশ্বাসই করতে পারে না প্রথমে। এই লোক সহজে তার কাছে আসে না, হুঁশে থাকলে তো জীবনেও না। আজ কি হলো? মনে হাজারটা প্রশ্ন আসলেও চিত্রা মুখ খুলল না। মুহূর্তটুকু উপভোগ করার লোভে চুপটি করে পড়ে রইল। নওয়াব অবশ্য টের পায় তার নড়াচড়া, কিন্তু তৎক্ষণাৎ কিছু বলে না। সময় নিয়ে শুধায়, মানসিক চাপ তোমার ঘোর শত্রু, তাই না? চিত্রা চমকে যায়। প্রথমে বুঝে উঠতে পারে না কি বলবে। পরক্ষণে নিজেকে শান্ত করে বলে, ওই আর কি, নিতে পারি না। নওয়াব দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জন্যই অসুস্থ হয়ে পড়েছিলে গতকাল রাতে। ভীষণ জ্বর এসেছিল তোমার। উল্টোপাল্টা বকেছ অনেকক্ষণ। যেটা পারো না সেটা নিতে যাও কেন? ব্রিলিয়েন্ট স্টুডেন্টরাও অলওয়েজ চান্স পাবে এমন নীতি আছে নাকি? চিত্রা জবাব দেয় না। গলার কাছটায় দলা পাকিয়ে আসে কান্নারা। নওয়াবকে কিভাবে বোঝাবে? সে নিজেকে তার স্বামীর যোগ্য স্ত্রী হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। নিজের ভুলের কারণে সেটা সম্ভব হয়নি। ভাবতে ভাবতেই কান্নার বেগ বাড়ে চিত্রার। নওয়াব তাকে থামায় না, সান্ত্বনা নামক জ্ঞানও দেয় না। সে কেবল আলতো করে জড়িয়ে ধরে চিত্রাকে। মেয়েটা শান্ত হয়ে আসে এক পর্যায়ে। নওয়াবও স্বস্তি পায়। এরপর বলে, ইচ্ছা থাকলে সেকেন্ড টাইম ট্রাই করে দেখতে পারো, নতুবা কাছের একটা ইউনিটে ভর্তি করে দেব। ডোন্ট গেট স্ট্রেসড, ওকে? চিত্রা মাথা নাড়ায়, সিদ্ধান্ত নেয় সেকেন্ড টাইম ট্রাই করে দেখবে। যথারীতি সেইভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। এবার নওয়াব নিজে তদারকি করছে। অফিস থেকে ফিরে সময় দিচ্ছে চিত্রাকে। ভোরে টেনে উঠিয়ে পড়তে বসাচ্ছে। এই চক্করে তাদের সম্পর্কটা একটুখানি এগিয়েছে। এখন চিত্রাকে অবাধে টুকটাক স্পর্শ করে নবাব। যদিও বা স্বামীসুলভ কর্তৃত্ব খাটায় না, তবে আগের চাইতে সহজ হয়েছে সম্পর্কটা। চিত্রাকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হয় নবাব। কোনো কিছুই অবশ্য চোখ এড়ায়নি নাজনীন বেগমের। সব কিছু হারিয়ে দিশেহারা নবাব সম্বলস্বরূপ চিত্রাকে আঁকড়ে ধরতে চাইছে, এটা বুঝতে আর বাকি নেই নাজনীন বেগমের। তিনি নিজেও পরখ করে দেখেছেন, মেয়েটা যেমনই হোক অন্তত বড় বোনের মতো নেমক হারাম নয়। সব মিলিয়ে তিনি সন্তুষ্ট চিত্রার ওপর। আর কি হবে এত লড়ে? উল্টে ছেলেটাকেই হারিয়ে ফেলবেন চিরতরে। গতরাতে আশরাফ সাহেব তাকে বুঝিয়েছেন অনেক কিছু। নিজেও ভেবে দেখলেন, আসলেই তো চিত্রা তার প্রতিদ্বন্দ্বী নয়, বরং ছেলের সুখময় জীবনে চাকবিকাঠি। তাই সিদ্ধান্ত নিয়েছেন চিত্রাকে আর তুচ্ছাই করবেন না, বরং নিজে হাতে তাকে সংসারী বানাবেন। এজন্য এসেছেন চিত্রার কাছে। ভাবনা মোতাবেক রান্নাঘরে কাজে ব্যস্ত চিত্রাকে হাঁক ছেড়ে ডাকলেন নাজনীন বেগম। এই প্রথম বোধহয় এমনটা হলো। আকস্মিক শাশুড়ির ডাকে চিত্রা বেশ হকচকালো। ভয়ার্ত গলায় বলল, জি? নাজনীন বেগম যথাসম্ভব নরম সুরে বললেন, এদিকে এসো তো। সবে তরকারি তেল দিয়েছে চিত্রা।
এখন গেলে রান্নাটা স্বাদমতো হবে না। তবুও সব কিছু ফেলে প্রায় দৌড়ে উপস্থিত হলো ড্রয়িং রুমে। নাজনীন বেগম নীরব চোখে দেখলেন চিত্রার উৎকণ্ঠা। ভালো লাগায় ছেড়ে গেল তার মন। কম তো অপদস্থ করেননি, এরপরও কি ভীষণ সমীহ করে চলে। সত্যি মেয়েটা চমৎকার। কিঞ্চিৎ হাঁপাচ্ছে চিত্রা, চেয়ে আছে প্রশ্নাত্মক চোখে। জড়তার কারণে হয়তো মুখ ফুটে বলতে পারছে না কিছু। নাজনীন বেগম নিজেই বললেন, বসো আমার পাশে। খানিকটা দ্বিধান্বিত হলো চিত্রা। কিয়ৎকাল দাঁড়িয়ে থেকে ধীর লয়ে হেঁটে শাশুড়ির পাশে ঘেঁষে বসল। নাজনীন বেগম তাকে আগাগোড়া পরখ করে গম্ভীর গলায় শুধালেন, এখন কেমন আছো? কয়েকদিন আগে অতিরিক্ত মানসিক চাপে জন্য ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল চিত্রা। নাজনীন বেগম বোধহয় সেই জন্য এত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। চিত্রা লজ্জামাখা গলায় বলল, আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ। নাজনীন বেগম কি বলবেন বুঝে পাচ্ছে না। সব কথা তো আর অনায়াসে বলে দেওয়া যায় না। উনি খানিকটা উৎসুক করে ইঙ্গিতপূর্ণ গলায় বললেন, তা তোমার সংসার কেমন যাচ্ছে? স্বামীর মন জুগিয়ে চলছো তো? সুখবর কবে পাবো? একসাথে এতগুলো প্রশ্ন শুনে থমকালো চিত্রা। মানেটা বুঝতে পেরে লজ্জায় লাল টমেটো হয়ে গেল পুরো। নাজনীন বেগম তার অবস্থা দেখে নিজেও অপ্রস্তুত হয়ে পড়লেন। এরপর সাফাই গাওয়ার মতো করে বললেন, তুমি ছোট মানুষ, অভিজ্ঞতা কম, সমস্যা হলে সমাধান দেওয়ার কেউ নেই। ছেলে মানুষ কি আর ওসব বোঝে? এই জন্যই ভাবলাম আমি জিজ্ঞেস করি। তোমার তো আর বড় যা কিংবা ননদ নেই যে হাতে ধরে শিখিয়ে দেবে। সবই আমারই করে দেওয়া লাগবে। চিত্রা গুটিয়ে গেল কিছুটা। বুঝে উঠল না কিভাবে রিয়্যাক্ট করবে। শাশুড়িকে নিয়ে অভিজ্ঞতা তার বড়ই তিক্ত। সম্মানের জায়গাটা অক্ষুণ্ণ থাকলেও বিন্দুমাত্র ভরসা অবশিষ্ট নেই। সে মেনে নিয়েছিল নিয়তি। কিন্তু হুট করে নাজনীন বেগমের এত নরম আচরণ নানাবিধ প্রশ্নে উদ্রেক ঘটাচ্ছে মস্তিষ্কে। বিভ্রান্ত চিত্রার মুখপানে চেয়ে নাজনীন বেগম একটু মিছে হম্বিতম্বি দেখিয়ে বললেন, তোমাদের আজকালকার মেয়েদের কিছু বলাও যায় না বাবা। আমাদের শাশুড়িরা তো 19 থেকে 20 হলেই পিঠে চেলাকাঠ ভাঙত। তোমার ওই উড়নচণ্ডী বোনের জন্য একটু অশান্তি সহ্য করতে হয়েছে তোমায়। পরে ভেবে দেখলাম তুমি মেয়েটা খারাপ না। কথাগুলো শুনে মলিন হাসল চিত্রা। অন্যের পাপের বোঝা বহন করা বুঝি তার দায়িত্ব? প্রশ্নটা মনে এলো, কিন্তু মুখ ফুটল না। অহেতুক অভিযোগ করে কি হবে, যেখানে নিয়তি নিষ্ঠুর। নাজনীন বেগম তার মলিন মুখটা দেখে গলা খাঁকড়ি দিলেন, আমতা আমতা করে বললেন, বললে না তো। চিত্রা পড়ল বিপাকে। কি বলবে ও? একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলো খোলসা করে বলা যায়? তাও আবার গুরুজনদের কাছে? চিত্রাকে অস্বস্তিতে মিয়ে যেতে দেখে নাজনীন বেগম ভরসা দিলেন, আহা, লজ্জা পাচ্ছ কেন? তোমার ভালোর জন্যই জিজ্ঞেস করছি, ভয় পেও না। আদি যুগের শাশুড়িদের মতো তোমাদের সংসার ভাঙতে আসেনি। আমার ছেলেটাকে তো চিনি, তাই তোমায় সাবধান করতে এসেছি। শেষোক্ত কথাটা তীরের মতো বিঁধল চিত্রার কানে। সমাধান করতে এসেছে মানে? বুক কাঁপে আশঙ্কায়। নবাব ছাড়া কোনো গতি নেই তার। ভালো না বাসুক, সংসার না হোক, ওই বুকটাতে একটুখানি ঠাঁই পেলেই হবে। গোটা একটা জীবন অনায়াসে কেটে যাবে চিত্রার। শুকনো ঢোক গিলে কাপা গলায় শুধালো চিত্রা, কি হয়েছে? অভিজ্ঞ নাজনীন বেগমের চোখ ফাঁকি দিতে পারেনি চিত্রার অস্থিরতা। মেয়েটার চোখে হারানোর ভয় স্পষ্ট। ভেতরে ভেতরে বেশ প্রশান্তি অনুভব করলেন নাজনীন বেগম। বাইরে প্রকাশ করলেন না, বরং মুখখানা আরও গম্ভীর করে মোক্ষম কথাটা বললেন, সদ্য সন্তান হারিয়েছে নবাব, শোক কাটেনি বিধায় তোমাকে কাছে টেনেছে। এমনিতেও কেমন তা তো জানোই। যদি নিজের ভালো চাও তবে এক্ষুনি বাচ্চা নিয়ে নাও। পড়াশোনা পরেও করতে পারবে। স্বামী হাতছাড়া হলে সংসার টিকবে? কথাটা সম্পূর্ণ যৌক্তিক। চিত্রার মনে হলো কেউ ওকে স্বপ্ন ছেড়ে বাস্তবতায় এনে আছড়ে ফেলেছে। তীব্র যন্ত্রণা অনুভব হলো বুকে। মস্তিষ্কে দানা বাঁধল চিন্তারা। এক ঝটকায় নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। ওকে চিন্তায় অস্থির হতে দেখে নাজনীন বেগম বললেন, কি হয়েছে, ভয় পাচ্ছ? চিন্তা করো না, একটু সাহস করে মেডিসিন মিস দাও। ছেলে মানুষ অত নজর রাখে না এইসবে। সুখবর আসার আগে সেও কিছু টের পাবে না। একবার যদি জানতে পারে তার অস্তিত্ব আসছে, তাহলে রাজরানী করে রাখবে তোমায়, মিলিয়ে নিও।
চিত্রা পরপর ঢোক গিলল কতগুলো। শাশুড়িকে কিভাবে বলবে? মেডিসিন খাওয়ার মতো কিছুই ঘটেনি তাদের মধ্যে। অপারগতা, অসহায় লাগলো চিত্রার। ঝাপসা হয়ে এলো চোখ। অসহনীয় যন্ত্রণা সইতে না পেরে নীরবে ফুঁপিয়ে উঠল। তার অবস্থা দেখে নাজনীন বেগম চমকে উঠলেন বিস্ময় নিয়ে। বললেন, কি হয়েছে, কাঁদছো কেন? কিছুক্ষণ কথাই বলতে পারল না চিত্রা। সাহস করে শাশুড়ির হাত ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। থরথর করে কাঁপছে চিত্রা। নাজনীন বেগম ঘাবড়ে গেলেন। ওর মাথায় পিঠে হাত বুলিয়ে বললেন, কি হলো, বলবে তো? নওয়াবকে হারানোর ভয়ে সম্পূর্ণ রূপে গ্রাস করে ফেলেছে চিত্রাকে। মস্তিষ্ক হারিয়েছে বিবেচনা। ও অস্পষ্ট স্বরে বলল, আমাকে কখনোই কাছে টানেননি উনি। নাজনীন বেগম বিস্ময়ে বাকহারা হয়ে পড়লেন। প্রায় চেঁচিয়ে বললেন, তোমাদের মধ্যে কিচ্ছু হয়নি? চিত্রা মাথা দুলিয়ে বলল, না। মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হলো নাজনীন বেগমে। তিনি চিত্রার পানে চেয়ে বলেই বসলেন, কেমন মেয়ে মানুষ তুমি! এতকাল এক বিছানায় থাকা সত্ত্বেও স্বামীকে কাছে টানতে পারোনি? কপাল পোড়াতে চাও নাকি? চিত্রা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকালো। অস্ফুট স্বরে না বোধক মাথা নাড়ল। নাজনীন বেগম বুঝলেন তার অসহায়ত্ব, তাই বকাঝকা ছেড়ে সরাসরি বললেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো। তোমাকে একটা জুসের গ্লাস দেব। নওয়াব ফিরলে সেটা খাওয়াবে ওকে। এরপর বাধ্য মেয়ের মতো স্বামী সব আদেশ পালন করবে, কেমন? চিত্রার ছোট মস্তিষ্ক বুঝল না অত কিছু। ও প্রশ্ন করল বোকার মতো। নাজনীন বেগম কপাল চাপড়ে সবটা খুলে বললেন। চিত্রা আঁতকে উঠে বলল, অসম্ভব, উনি মেরে ফেলবেন আমায়। নাজনীন বেগম রাগান্বিত স্বরে বলল, দু চারটে থাপ্পড় খাওয়ার ভয়ে স্বামীর সংসার হারাতে চাও? অতঃপর ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7টা বাজে। শাশুড়ির কথা মোতাবেক সেজেগুজে ড্রয়িং রুমে সোফায় বসে আছে চিত্রা। না ফেলে তাকে খেতে দিয়ে কাঙ্ক্ষিত জুসটা সার্ভ করতে হবে। অত্যন্ত সাংঘাতিক কাজ। বুক টিপ টিপ করছে রীতিমতো, কিন্তু সে নিরুপায়। তাছাড়াও স্বামীর মন পেতে হলে কিছু ত্যাগ স্বীকার তো করতেই হবে। এসব ভেবেই নিজেকে সাহস দিতে থাকে চিত্রা। পরিশেষে অপেক্ষার প্রহর ফুরায়। কিয়ৎকাল পরেই বেজে ওঠে মেন ডোরের কলিং বেল। সাথে সাথে আতঙ্কে লাফিয়ে ওঠে চিত্রা। মনে হয় এই বুঝি হৃৎপিণ্ড বেরিয়ে আসবে তার। বুকে থুতু ছিটিয়ে লম্বা শ্বাস টেনে নিজেকে সামলে ধীর পায়ে এগিয়ে যায় মূল ফটকের দিকে। বেচারি ঘুণাক্ষরেও টের পায়নি নিজের ধ্বংসকে বরণ করতে যাচ্ছে সে। দরজা খুলতেই নওয়াবের ক্লান্ত মুখশ্রী ভেসে ওঠে। চিত্রা স্থির হয়ে যায় তৎক্ষণাৎ। মানুষটাকে দেখলে অন্যরকম শান্তি কাজ করে। মনোরম অনুভূতিতে ছেয়ে যায় মানসপট। আজও তার ব্যতিক্রম হলো না। অন্যদিকে চিত্রাকে দেখে অবাক হয়ে গেল নওয়াব। মেয়েটা অন্য রূপে সেজেছে। সিল্কের পাতলা শাড়ি, সাথে হাফ স্লিভ ফিটিং ব্লাউজ, খোলা চুল, হালকা সাজ, সব মিলিয়ে আবেদনময়ী লাগছে চিত্রাকে। নওয়াব চালাক পুরুষ। চিত্রার সাজগোজের মানে তার অজানা নয়। জেনেও কেন যেন চোখ ফেরাতে মন চাইল না। হয়তো সম্পর্কটা সহজ হয়েছে বলে। ভিন্ন নজরে চিত্রাকে আপাদমস্তক স্ক্যান করে ধীর গলায় শুধালো, কি ব্যাপার, হঠাৎ এই সাজ? চিত্রা আমতা আমতা করে জবাব দিল, মন চাইছিল তাই। জবাব শুনে নিশ্চুপ থাকে নওয়াব। তার হাতের ব্যাগটা সেন্ট্রাল টেবিলে রেখে সোফায় গা এলিয়ে দেয়। মস্তিষ্ক শান্ত হলেও মনটা অশান্ত। হঠাৎ কি যেন একটা হচ্ছে ভেতরে। এত বছরের সংযম, শর্ত, প্রতিশ্রুতি, নিয়মনীতি সবটা জাস্ট ভেঙে গুঁড়িয়ে দিতে মন চাইছে। বলা বাহুল্য, ভুবন ভোলানো রূপ নেই চিত্রার। অত্যন্ত আকর্ষণীয় নয় তার শরীরের ভাঁজ। সহজে কারোর চোখে আটকাবে না, কিন্তু নওয়াবের গোটা পৃথিবীটাই থমকে বসে আছে। আজ বহু বছর পর ধ্বংসাত্মক এক অনুভূতি টের পাচ্ছে নিজের ভেতর। চিত্রার মায়াবী আদরে ভাসিয়ে দিতে মন চাইছে। হুড়োহুড়ি করল না নওয়াব। মাথা চাড়া দিয়ে ওঠা নেশাটাকে অবাধ্য হতে দিল। কোনো বিধিনিষেধে বাঁধল না নিজেকে। গলাটা এটা ঢিলে করতে করতে আদেশ ছুড়ল চিত্রার উদ্দেশ্যে, এক্সট্রা আইস কিউব দেওয়া ঠান্ডা পানি নিয়ে এসো। নওয়াবের পলকহীন দৃষ্টি দেখে সিটিয়ে গেছে চিত্রা। যতটুকু সাহস জুগিয়েছিল তাও ফুরুত। আচমকা এক
মোক্ষম সুযোগ পেয়ে এক মুহূর্ত অপেক্ষা করল না, এক ছুটে দৌড়ে গেল রান্নাঘরে। কিয়ৎকাল সময় নিয়ে নিজেকে স্টেবল করে ফিরল এক গ্লাস পানি হাতে। লজ্জায় চোখ নামিয়ে রেখেছিল চিত্রা। গ্লাস বাড়িয়ে দেওয়ার সময় অনিচ্ছায় তার দৃষ্টি যায় সামনের দিকে। সাথে সাথেই জোরালো এক কম্পন বয়ে যায় তার শরীর জুড়ে। উদম গায়ে বসে আছে নবাব, কোমরে শুধু একটা টাওয়েল জড়ানো। হুট করে চিত্রার মনে পড়ে বাড়ি ফেরার পরপরই শাওয়ার নেয় নবাব, সেই জন্য বোধহয় চেঞ্জ করেছে। কিন্তু এমত অবস্থায় তার সামনে আসার কারণটা বুঝল না। নবাব তো এমন বেশরম না, তাহলে হঠাৎ আজ কি হলো? গ্লাসের ট্রে হাতে বিস্ময় দৃষ্টিতে চেয়ে থাকা চিত্রাকে দেখে গলা খাঁকড়ি দেয় নবাব। ঠান্ডা গলায় বলে, ট্রেটা রেখে চলো আমার সাথে। চিত্রা হকচকিয়ে ওঠে, আমতা আমতা করে বলে, পানি খাবেন না? নবাব শান্ত অঙ্গভঙ্গি প্রদর্শন করলেও আদতে সে অস্থিরতার শীর্ষে অবস্থান করছে। সব কিছু তো আর বলে কয়ে বোঝানো যায় না। এরকম পিচ্চির সামনে নিজের দুর্বলতা প্রকাশ করা বোকামি বই কিছু না। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে খানিকটা গম্ভীর গলায় বলে ওঠে, তেষ্টা মিটে গেছে। চিত্রা ভ্রু কুঁচকে বলে, কিন্তু আপনাকে দেখে তো তৃষ্ণার্ত লাগছে। বোকা বউয়ের অহেতুক প্রশ্ন শুনে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে নবাব। চিত্রার চোখে চোখ রেখে দীর্ঘ গলায় বলে, এক্স্যাক্টলি, তেষ্টা মিটেছে, তৃষ্ণা নয়। নবাবের গভীর দৃষ্টি দেখে যা বোঝার বুঝে গেল চিত্রা। লজ্জা, শরম আর অদ্ভুত অনুভূতি মিলেমিশে পাথরের ন্যায় স্তব্ধ হয়ে গেল। নবাব তাড়া দিল না, বরং উপভোগ করল তার ভীত হরিণীর লজ্জামাখা মুখশ্রী। মেয়েটাকে ফাঁকা ঢোক গিলতে দেখে শেষ ধৈর্যটা বাঁধ ভাঙল নবাবের। হাত বাড়িয়ে ধীর লয়ে কাছে টানল চিত্রাকে। মেয়েটা অবিরত কাঁপছে। নবাব সরাসরি তার অনাবৃত মসৃণ কোমরে হাত ছোঁয়ালো। চিত্রা বেচারি শিউরে উঠে অস্ফুট স্বরে আওয়াজ তুলল। নবাব স্মিত হেসে তার গালে গাল ঠেকিয়ে ধীর গলায় বলল, যার জন্য এত সাজসজ্জা, তাকে রাজত্ব কায়েম করার অনুমতি দিবে না? সোজাসাপটা জবাব দিতে পারল না চিত্রা। আড়ষ্ট হয়ে মুখ লুকালো নবাবের বাহুতে। নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে নবাব আলতো করে তাকে কোলে তুলে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। এতক্ষণ সব কিছু স্মুথলি চলল, এক পর্যায়ে এসে কিঞ্চিত পরিবর্তন হলো ঘটনাক্রম। সিলিং শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিবিড়ভাবে চিত্রাকে পেছন থেকে জড়িয়ে ধরল নবাব। উপরের ঝর্ণা থেকে গড়িয়ে পড়া অনিয়ন্ত্রিত শীতল পানির ফোয়ারায় ভিজিয়ে দিতে থাকলো দুজনকে। চিত্রাকে সামলে উঠতে সময় দিচ্ছিল নবাব, কিন্তু রমণীর সিক্ত কায়া দেখে শেষ পর্যন্ত তা আর সম্ভব হলো না। চিত্রার কোমর জড়িয়ে রাখা হাত দুটো শাড়ির আব্রু সরাতে ব্যস্ত হয়ে পড়ে। চিত্রা একটুও বাধা দেয়নি। যা হচ্ছে তা তার বহু অপেক্ষা এবং ত্যাগ তিতিক্ষার ফল। লম্বা একটা শ্বাস টেনে ভয়টুকু ঝেড়ে ফেলে সে। ওই পাথর মানবের নিকট নিজেকে সমর্পণ করে চোখ বুজে ফেলে চিত্রা। ততক্ষণে নবাব এগিয়েছে বহু দূর। তাদের মধ্যে আবরণ বলতে কিছু অবশিষ্ট নেই। নবাবের হাত দুটো অবাধ্যভাবে বিচরণ করছে চিত্রার উন্মুক্ত কায়ায়। যন্ত্রণাময় সুখে তিত্তির করে কাঁপছে চিত্রা দুর্বল চিত্ত। আবেশের ঘোরে নবাবের হাতের পৃষ্ঠে গদগদে চিহ্ন বসিয়ে দিচ্ছে ক্রমাগত। এরপর অনেকটা সময় পেরোলো। সময়ের সাথে শান্ত হলো আগত ঝড়। তবে চিত্রার নিজের বলতে আর কিছুই রইল না। সবটুকুতেই পূর্ণাঙ্গ দখলদারিত্ব চালিয়ে নিজের নামের বরাদ্দকৃত হক অত্যন্ত নিবিড়ভাবে আদায় করেছে। ফলস্বরূপ চিত্রা আজ নিঃশেষ। ঘড়ির কাঁটা তখন রাত 10টার ঘরে। দরজা খোলার শব্দ শুনে সেদিকে তাকালো নবাব। দেখল তার লাজে রাঙা রমণী ধীর পায়ে এগিয়ে আসছে। এটাই স্বাভাবিক, কিন্তু ব্যাপারটাকে বাড়াতে চাইল না নবাব। মন তৃপ্ত হলেও পেট ক্ষুধার্ত। এই মুহূর্তে খেয়ে দিয়ে ঘুমানো দরকার। মাথার ভেজা চুলে আঙুল চালিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় নবাব শুধালো, ডিনার করেছিলে? হঠাৎ প্রশ্নে খানিকটা চমকায় চিত্রা। দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে খায়নি। নবাব পরপরই বলে, ঠিক আছে, চলো এখন খেয়ে নেবে। খাওয়ার বিন্দুমাত্র রুচি নেই চিত্রার। ক্লান্তি আর ঘুমে দু
চোখে মুখে অন্ধকার দেখছে। সে বলতে চাইল, আমি খাবো না। বলতে গিয়ে থমকে গেল। গলা বসে গেছে। কেমন যেন ফ্যাঁসে শোনাচ্ছে কণ্ঠস্বর। চিত্রা হতবিহ্বল হয়ে তাকালো। নওয়াব তার দিকেই তাকিয়েছিল। হঠাৎ এমন কিছু দেখে ঠোঁট কামড়ে ধরে চুপ হয়ে গেল। টানা 2.5 ঘন্টা শাওয়ার নেওয়ার ফল পাচ্ছে বেচারি। আহারে, কোমল প্রাণ বউটা। তার নিজের অবস্থাও একটু শোচনীয়। 1 কাপ চা না নিলেই নয়। নওয়াব পরিস্থিতি সামলাতে গম্ভীর গলায় বলল, চা খেলে ঠিক হয়ে যাবে। তাছাড়া ওষুধ আছে বাসায়, ডিনার সেরে নিয়ে নেবে। চলো। চিত্রা আর না করতে পারল না। নওয়াবের পিছু পিছু গিয়ে ডাইনিং টেবিলে বসলো। হুট করে কিছু একটা নজরে আসতেই বুক ধড়ফড়িয়ে উঠল তার। অসাবধানতাবশত জুসের গ্লাসটা টেবিলেই রয়ে গেছে। চিত্রা এমতাবস্থায় কী করবে ভেবে পায় না। নওয়াবের ডান হাতের কাছেই আছে ওটা। ক্রমশ ধুকপুকানি বাড়তে থাকে চিত্রার। চিত্রার ক্লান্ত মুখটা দেখে মায়া হয় নওয়াবের। যদিও সে রাক্ষসে আচরণ করেনি, স্টিল মেয়েটা ছোট। ও ভাবে পরের বার থেকে এত লং টাইম আটকে রাখবে না তাকে। আপন মনে ভাবতে ভাবতে নিজের প্লেটে খাবার তুলে নেয়। সামনে তাকিয়ে দেখে চিত্রা কেমন অন্যমনস্ক হয়ে আছে। নওয়াব ভাবে, হয়তো খেতে ইচ্ছে করছে না একদমই, তাই জোরাজুরি না করে ধীর গলায় বলে, আজকের মতো ছেড়ে দিলাম, তবে নেক্সট টাইম থেকে যেন 8টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়। ফ্রন্ট ক্যাবিনেটে কেক রাখা আছে, খেয়ে দে কড়া লিকার দেওয়া 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো। চিত্রার মনে হয় মোক্ষম একটা সুযোগ পেয়েছে। ও ঝটফট উঠে দাঁড়িয়ে জুসের গ্লাসের দিকে হাত বাড়াতে নিলে নওয়াব বিরক্তিমাখা গলায় বলে, একটা জিনিসও স্পর্শ করবে না তুমি। এইসব আমি গুছিয়ে নেব। যতটুকু বলা হয়েছে ততটুকু করো। চিত্রা কেঁপে ওঠে, হাত গুটিয়ে নেয়। কি বলবে ভেবে পায় না। অলরেডি যা হওয়ার হয়ে গেছে। তবুও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বাধ্য হয়ে আমতা আমতা করে বলে, সেই কবে বানিয়েছি, এতক্ষণে হয়তো নষ্ট হয়ে গেছে, যদি গন্ধ ছড়ায় তাই। নওয়াব চোখ মুখ কুঁচকে বলে, নো মোর ওয়ার্ডস, গো অ্যাহেড। চিত্রা আর কিছু বলার সুযোগ পেল না। ধীর পায়ে হেঁটে রান্নাঘরের দিকে গেল। দুরু বুকে চা বসালো। নওয়াব তখনও ধীরে সুস্থে খাচ্ছে। চিত্রা ঝটপট চা বানিয়ে 2 কাপে ঢালতে লাগলো। এর মধ্যে হুট করে নওয়াবের বিষম খাওয়ার শব্দ শোনা গেল। চিত্রা চটজলদি গ্লাসে পানি হাতে ছুটতে নিতেই দেখলো সবথেকে ভয়াবহ দৃশ্য। টেবিলের জগে পানি ছিল না, হাতের কাছে রাখা ছিল পুদিনা পাতার জুস। নওয়াবের ফেভারিট বিধায় কোনো দিকে না ভেবেই ওটাতেই চুমুক বসিয়েছে। দৃশ্যখানা দেখে চিত্রার কলিজায় হাত চলে যায়। কি ঘটে গেল ভেবেই মাথায় হাত দিয়ে বসলো ও। বেচারি জানতেও পারল না, ওটা তো কেবল ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। টেবিলের জগে পানি ছিল না, হাতের কাছে রাখা ছিল পুদিনা পাতার জুস। নওয়াবের ফেভারিট বিধায় কোনো দিকে না ভেবেই ওটাতে চুমুক বসিয়েছে সে। দৃশ্যখানা দেখে চিত্রার কলিজায় হাত চলে আসে। জুসের গ্লাসটার মুখের কাছে নিতেই হালকা ভেষজ জাতীয় কিছুর গন্ধ পায় নওয়াব। গন্ধটা মাইল্ড একদম, তাই মাথা ঘামায় না। ভাবে হয়তো পুদিনা পাতা ফ্রেশ ছিল না। ওদিকে জুসের দিকে অমন ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে চিত্রা অলমোস্ট হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়। শাড়ির আঁচল খামচে ধরে বিড়বিড়িয়ে বলে, বাঁচালে মেরে মাওলা। ভাগ্য আজ সহায় ছিল চিত্রার। নওয়াব কিছু একটা মনে করে গ্লাস রেখে দেয়। চিত্রা তড়িঘড়ি করে পানি নিয়ে ছুটে আসে। নওয়াব বিনা বাক্যে সেটা পান করে। জুসটা আসলে কেমন যেন ছিল। নেক্সট টাইম ড্রাইভারকে ফ্রেশ পুদিনা পাতা বেছে আনতে বলবে। নওয়াবের অনুধাবন শক্তি দেখে চিত্রা অবাক হয়। সামান্য ভেষজ গন্ধটা কিভাবে টের পেল এই লোক। চিত্রা আনমনে এসব ভাবলেও মুখে বলল, আচ্ছা। নওয়াব আর কথা বাড়ালো না। দুজনে পাশাপাশি বসে চা পান করলো একটু সময় নিয়ে। এর মধ্যে নওয়াবের ফোনে টুংটাং কিছু নোটিফিকেশন আসলো। মেল ওপেন করতে করতে নওয়াব ধীর গলায় বলল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি কাজ শেষ করে আসছি। চিত্রা উঠল না, থম মেরে বসে রইল। অনবরত বুক কাঁপছে তার। নওয়াবের কীভাবে রিয়্যাক্ট করবে ভেবে ভয়ে মরে যাচ্ছে। তাকে ওভাবে বসে থাকতে দেখে নওয়াব ভ্রু কুঁচকে শুধালো, কি হলো, বসে আছো যে, ঘুমোবে না? চিত্রা দুপাশে মাথা নাড়িয়ে বলল,
না, ভালো লাগছে না। নওয়াফের কপালে চিন্তার ভাঁজ পড়ল। অনেকক্ষণ পানিতে ভিজেছে, উপরন্তু ধকল গেছে। বেশি অসুস্থ বোধ করছে নাকি চিত্রা? ফোন সাইডে রেখে চিত্রার কপালে হাত ছোঁয়ালো নবাব। সন্দিহান গলায় বলল, জ্বর নেই। অন্য কোনো সমস্যা হচ্ছে? চিত্রা বোকার মতো তাকিয়ে থাকে শুধু। নওয়াফের মাথায় অন্য ভাবনা উকি দেয়। মেয়েটা ওর বাহু ধরে ঘেঁষে ঘুমিয়ে অভ্যস্ত। কথাটা ভাবতেই স্মিত হাসি ফুটে ওঠে তার মুখে। অদ্ভুত শক্তি আছে এই মেয়ের। তার মৃতপ্রায় জীবনটাকে প্রাণবন্ত বানিয়ে দিচ্ছে আস্তে ধীরে। নওয়াব গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, 11টা বাজতে চলল, ঘুমিয়ে পড়তে হবে এখন, নয়তো ফরজের নামাজ মিস যাবে। গেট আপ। বলে হাঁটা দিল নওয়াব। নিরুপায় চিত্রা বাধ্য হয়ে তার পিছু ছুটল। এতক্ষণে জিরো রিয়াকশন দেখে ভাবল হয়তো মাইল্ড ডোজটা তেমন কোনো এফেক্ট ফেলেনি নওয়াফের ওপর। ভেবেই খুশিতে ঝকমক করে উঠল তার মুখখানা। কিন্তু বেচারির ভুল ভাঙল কিছুক্ষণ পর। জুর খাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই নওয়াফের মধ্যে অদ্ভুত অস্থিরতা দেখা গেল। ফর্সা মুখটা লাল হয়ে এসেছে, শ্বাস ফেলছে এলোমেলোভাবে। গোছালো পরিপাটি ছেলেটাকে একদম বিধ্বস্ত দেখাচ্ছে। তার মুখপানে চেয়ে অপরাধবোধ ছেয়ে গেল চিত্রার মন। ভয়ও পেল কিঞ্চিত। কী করবে ভেবে না পেয়ে চুপসে গেল একদম। ওদিকে নিজের পরিবর্তন দেখে হতভম্ব নওয়াব। এর পূর্বে কখনো এমন হয়নি তার সাথে। আশ্চর্যজনক ব্যাপারটা। অপর পাশে ফিরে দাঁতে দাঁত চেপে নিজেকে ধমকালো নওয়াব। এই কেমন অনাচার! মোটামুটি আরও ঘণ্টাখানেক নানাভাবে নিজেকে স্টেবল করার চেষ্টা করল নওয়াব, কিন্তু ভাগ্য আজ তার বিপক্ষে। এক পর্যায়ে পুরোপুরি মাতাল হয়ে গেল বেচারা। নিজের ওপর কোনো কন্ট্রোলই রইল না তার। পাশে শুয়ে থাকা চিত্রা টের পাচ্ছে ব্যাপারটা, কিন্তু ধরা খাওয়ার ভয়ে টু শব্দ করেনি। তাকে অবাক করে দিয়ে নওয়াব তার দিকে ফিরে নেশালো চোখে চেয়ে অস্পষ্ট গলায় বলল, কিভাবে সেজেছ? একটুও সুন্দর লাগছে না তোমায়। আসো, আমি সাজিয়ে দিই। বলেই চিত্রার শাড়ির আঁচলে টেনে ধরল নওয়াব। গতিবেগ এতটাই তীব্র ছিল যে চিত্রা এসে হুমড়ি খেল নওয়াফের বুকে। এর পূর্বেও ওকে কাছে টেনেছে নওয়াব, গভীর থেকে গভীরতম স্পর্শে মাতোয়ারা করেছে, কিন্তু এমন হিংস্র আচরণ করেনি। কিছুক্ষণ পূর্বের নওয়াফের সাথে এই নওয়াফকে মেলাতে পারল না চিত্রা। নিমেষেই শঙ্কিত হয়ে পড়ল। তার শঙ্কার সীমানা ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেল নওয়াফের হিংস্রতা। চিত্রাকে ধাতস্থ হওয়ার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ল তার অধরষ্টের ওপর। সেই সাথে চলল হাতের অবাধ্য আচরণ। খুব একটা সুবিধা করতে না পেরে কাপড় সরাতে গিয়ে প্রায় ছিঁড়ে খুঁড়ে ফেলল। সেই সাথে ক্ষতবিক্ষত হলো চিত্রা। নওয়াফের ভারে দম বন্ধ হয়ে আসে চিত্রার। মেয়েটা গুঙিয়ে ওঠে নওয়াফকে সরাতে চাইল। তার হাত দুটো ব্লাউজের সাহায্যে বেঁধে ফেলল নওয়াব। এরপর তার গলা চেপে ধরে হিসিয়ে বলল, ডোন্ট ডিস্ট্র্যাক্ট মি চিত্র। I wanna lose myself in your beauty, soul and everything that makes you unforgettable in my eyes. শুরুর লাইনটা জোশ নিয়ে বললেও পরের অংশটুকু ধিমি গলায় চিত্রার ঠোঁটের উপর বৃদ্ধাঙ্গুল স্লাইড করতে করতে বলল নওয়াব। চিত্রা বুঝল আজ তার নিস্তার নেই, তাই অহেতুক শক্তি খাটিয়ে নিজেকে নিঃশেষ করতে গেল না। ক্রমশ বেসামাল হয়ে ওঠা নওয়াফের কাছেই আত্মসমর্পণ করল। এতেও বিশেষ লাভ হলো না। সময়ের সাথে মানুষটা আরও হিংস্র হলো। চিত্রার গোঙানির চিৎকারে রূপ নিল রীতিমতো। অসহ্য যন্ত্রণায় দাপাতে লাগলো মেয়েটা, কিন্তু নওয়াফের তাতে কি? সে নিজের খায়েশ মেটাতে ব্যস্ত। পরপর 2 ঘন্টা নারকীয় তাণ্ডব চালালো। চিত্রা তখন পুরোপুরি জ্ঞানহীন। নওয়াব সে ব্যাপারে অজ্ঞাত। এক পর্যায়ে ক্লান্ত শরীরটা টেনে ধপ করে শুয়ে পড়ল চিত্রার পাশে। অতঃপর দুনিয়াটা আঁধার হয়ে আসলো তার। সময় কতক্ষণ পেরোলো জানা নেই। ঘড়ির টিকটক শব্দে চোখ মেলে তাকালো নওয়াব। মাথা ঝিমঝিম করছে তার। অদ্ভুত এক দুর্বলতা অনুভূত হচ্ছে শরীরে। কি হয়েছে জানতে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করল। পাশে
শয়নরত চিত্রার সাজ পোশাক দেখে রীতিমতো ধাক্কা খেল নবাব। হুট করে মনে পড়ে গেল মধ্যরাতের ঘটনাটা। মাথায় হাত দিয়ে থম মেরে বসে রইল। কিছুক্ষণ পূর্বেই জ্ঞান ফিরেছিল চিত্রার। নড়াচড়া করার শক্তিটুকুও ছিল না শরীরে, কিন্তু বহু কষ্টে ফ্রেশ হয়ে ব্যথার মেডিসিন নিয়ে তবেই শুয়েছে। অসুস্থ হয়ে নওয়াফের গিল্ট বাড়াতে চায় না। সবে একটু চোখ বুজেছিল চিত্রা। আচমকা নওয়াফের বিমূর্ত প্রতিক্রিয়া দেখে ঘাবড়ে যায় বেচারি। চিত্রা কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই ঘাড় ঘুরিয়ে তার পানে তাকালো নওয়াব। চিত্রা ভাঙা গলায় শুধালো, কিছু হয়েছে? নওয়াব জবাব দিল না। মূর্তির মতো চেয়ে থেকে গম্ভীর গলায় বলল, অপেক্ষা করো, আসছি। বলেই টাওয়েল হাতে নিয়ে ধীর পায়ে ওয়াশরুমে ঢুকলো নওয়াব। তার শান্ত স্বর ভয় পাইয়ে দিল চিত্রাকে। মোটামুটি 10 মিনিট পরই বেরিয়ে এলো নওয়াব। ভেজা চুল নিয়েই গা এলিয়ে দিল নরম বিছানায়। তা দেখে চিত্রা বলল, ভেজা চুল নিয়ে ঘুমোলে ঠান্ডা লেগে যাবে, মুছে। পুরোটা শেষ করতে পারার আগে নওয়াব শুধালো, কি ভেবেছিলে ড্রাগ দিলে তোমার প্রতি ভালোবাসা জন্মাবে? নিমেষেই কলিজা কেঁপে উঠল চিত্রার। মনে হলো ওর পায়ের তলা থেকে কেউ জমিন সরিয়ে নিচ্ছে। অবিশ্বাস্য নজরে নওয়াফের দিকে তাকালো। চোখ দুটো ভরে উঠল অশ্রুতে। সুখানুভূতি পাল্টে গেল শোকে। কোনো জবাব দিতে পারল না চিত্রা। নওয়াফের ভাবান্তর হলো না। পূর্বের ন্যায় শান্ত গলায় বলল, দোষ তোমার নয়। আমি বরাবরই মানুষ চিনতে ভুল করি। যাকে ট্রাস্ট করি সে আদত বিশ্বাসের যোগ্য হয় না। জানো, এনএসআইতে নিবেদন করেছিলাম। প্রাথমিক ট্রেনিংয়ের সময় এক ব্যাচমেটের সাথে ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে যায়। উই আর লাইক আ জানে জিগার ফ্রেন্ড। সেই সাথে বেশ ভালো প্রতিদ্বন্দ্বীও ছিলাম আমরা। সব টাস্ক হয় ও নয়তো আমি উইনার হতাম। বেশিরভাগ সময় অবশ্যই টাই হয়ে যেত আমাদের মাঝে। বলে একটু থামলো নওয়াব। চিত্রার ভয়কাতর মুখ পানে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলা শুরু করলো, এসব নিয়ে বিশেষ মাথা ব্যথা ছিল না কারোর। প্রফেশনাল সেক্টরের বাইরে বেশ জমকালো বন্ধুত্ব ছিল আমাদের। একই সাথে অনেকের হিংসার কারণ ছিল আমাদের বন্ডিং। ট্রেনিং যখন প্রায় শেষের পথে তখন মোটামুটি অসুস্থ হয়ে পড়ে রাজন। ফলস্বরূপ প্রত্যেকটা টাস্কে উইনার হতে থাকি আমি। এই সফলতা সহ্য হয়নি আমার প্রাণপ্রিয় বন্ধুর। সে অন্যের প্ররোচনায় পড়ে আমায় হিংসা করতে শুরু করে, ইভেন ক্ষতি করার চেষ্টাও করে। সব কিছু নোটিস করা হতো উপরমহল থেকে। ওর এই নোংরা আচরণ এবং অমনোযোগিতার জন্য বাদ দিয়ে দেওয়া হয় ওকে। ফলস্বরূপ আমাদের বন্ধুত্বে এক ঘৃণিত শত্রুতায় পরিণত হয়। আশ্চর্যের ব্যাপার জানো, সব কিছু জেনে শুনেও শুধুমাত্র টাকার লোভে পড়ে তোমার বড় বোন চৈত্রিকা আমাদের সদ্য জন্মানো শিশুটাকে ফেলে ওই কুত্তার হাত ধরে পালিয়ে গিয়েছিল। অথচ বিয়ের রাতে ওই নারী আল্লাহর কালামের কসম খেয়ে বলেছিল সে কেবল আমারই থাকবে। শেষ পর্যন্ত অবশ্য পালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তার। ওই টেররিস্ট আমার বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েনি। নাফিস স্কুল বাসে বোমা ফিট করেছিল। দুটো ভুল মানুষকে বিশ্বাস করার ফলস্বরূপ গোটা জীবনই তছনছ হয়ে গেছে আমার। শত আঘাতে জখমি মনটা কাউকে বিশ্বাস করতে চাইতো না। ক্ষতরা দগদগে স্মৃতি হয়ে সারাটাক্ষণ সাবধান করতো আমায়। তবুও কিভাবে যেন তোমার বিশ্বাস করে ফেলেছিলাম। দিন শেষে তুমিও প্রমাণ করে দিলে আই শুড ট্রাস্ট ইউ। এতক্ষণ থম মেরে সব কিছু শুনছিল চিত্রা। নওয়াব থেমে যেতেই ফুপিয়ে ওঠে, আহাজারি করে বলে, ভুল হয়ে গেছে আমার, প্রয়োজনে শাস্তি দিন, তবু এমন কথা বলবেন না প্লিজ। নওয়াব মলিন হেসে সিলিংয়ের দিকে তাকায়। কেন যেন জবাব দিতে ইচ্ছে করছে না। চিত্রা থেমে থাকে না। ধীরে সুস্থে উঠে বসে নওয়াবের পা জড়িয়ে ধরে কাতর গলায় বলে, সম্পর্কটাকে সামনের দিকে এগোতে ছলনার আশ্রয় নিয়েছিলাম আমি। নওয়াব তাকে থামিয়ে বলে ওঠে, অথচ তোমার সরলতা এবং সত্যবাদিতার প্রতি ঝুঁকেছিলাম আমি। তুমি অধিকারের দাবি নিয়ে দাঁড়ালে অমান্য করতাম না, কিন্তু তুমি বেছে নিলে প্রতারণার পথ। আফসোস। হু হু করে কেঁদে ওঠে চিত্রা। কোন কুক্ষণে অন্যের কথা শুনতে গেছিল কে জানে। ও হাউমাউ করে বলে ওঠে, একটাবার সুযোগ দিন, কখনো নিরাশ করব না আপনাকে। বিশ্বাস করুন, আমার অন্য কোনো মতলব ছিল না। নওয়াব দরাজ গলায়
পাপের রাস্তায় হেঁটে কখনো নেকি কুড়োনো যায়? নিয়ত পরিষ্কার থাকলে ছলনার কি দরকার ছিল? কোনো জবাব দিতে পারল না চিত্রা। ঠোঁটে ঠোঁট চেপে নিশ্চুপ ভঙ্গিতে বসে রইল। নওয়াব ওর দিকে চেয়ে শান্ত গলায় বলল, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। একটা সুস্বপ্ন ভেবে তোমায় ভুলে যেতে চাই আমি। অনুগ্রহ করে দ্বিতীয়বার আমার চোখের সামনে এসো না। প্রতারকদের সহ্য করতে পারি না আমি। কতটুকু বলে সামান্য থামল নওয়াব। অতঃপর চিত্রার ফ্যাকাশে মুখ পানে চেয়ে কঠোর গলায় বলল, একত্রে থাকার সময়সীমা শেষ। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব আমি। টিল দেন তোমার চাচার বাসায় আশ্রয় নিতে পারো। অন্য কেউ থাকলে সেখানেও যেতে পারো। তবে সময় মতো কোর্টে উপস্থিত থেকো। এই দমবন্ধকর সম্পর্ক থেকে মুক্তি চাই আমার। নাও উইদাউট এনি ফার্দার ডিলে লিভ মাই হোম। নওয়াবের চোখে ফুটে ওঠা ঘৃণাটুকু বিতৃষ্ণা ধরিয়ে দিল চিত্রার পানে। ও থম মেরে থেকে ভাবল, কার জন্য কাঁদছে ও? যে তার সামান্য ভুল ক্ষমা করার এখতিয়ার রাখে না, তার জন্য? কোন ভুলের শাস্তি এতটা অমানবিক হয়? নাকি ও সুযোগ দিয়েছে বলে সবাই চড়াও হয়? এতটাই ফ্যানলা চিত্রা? নিঃস্বার্থভাবে সবার জন্য সব কিছু করার পরেও বোঝা ভাবা হয় তাকে? আর কত নিষ্ঠুর হবে নিয়তি? আর কত পরীক্ষা নেওয়ার পর তার উপর কিঞ্চিত দয়া হবে সৃষ্টিকর্তার? সবটা অজানা। তবে চিত্রা এতটুকু জানে, এই পাথর মানবের মন গলানোর সাধ্য নেই তার। তাই সত্যটা বলার প্রয়োজন অনুভব করল না। জানালো না ওর জন্মদাত্রী মা বাধ্য করেছে এইসব করতে। জোর করে সাজিয়ে গুছিয়ে ধরিয়ে দিয়েছে জুসের গ্লাস। হুমকি দিয়ে গেছে শখানে। তাছাড়া আর কারোর জীবনে বোঝা হওয়ার ইচ্ছা নেই তার। সুতরাং অভিযোগ করা বেমানান। একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল চিত্রা, কি কপাল নিয়ে জন্মেছি আমি। আগমনে কেউ হাসেনি, বিদায়কালেও কেউ কাঁদবে না। ব্যাপক হাসি পেল চিত্রার। মৃদুস্বরে হাসলও বটে। ছোট্ট জীবন তাকে হরেক রং দেখিয়েছে। আফসোস করল না, অভিমান করল না। অভিযোগ করা তো বিলাসিতা। ধীর পায়ে বিছানা ছেড়ে নামল ও। শরীরটা ভেঙে আসছে ব্যথায়। পা ফেলতে গিয়ে দম ফুরিয়ে আসছে। তবুও থামল না চিত্রা। এক পা দু পা করে এগিয়ে গেল। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে একবার তাকালো তার প্রিয় মানবের দিকে। অতঃপর চিরতরের জন্য বিদায় নিল। না কোনো বার্তা, না কোনো খোঁজ। এক রাতের ব্যবধানে হাওয়ায় মিলিয়ে গেল চিত্রা। আর কখনো ফিরল না কারোর জীবনে বোঝা নামক তকমা পেতে। শেষ রাতে বাচ্চা ছেড়ে বেরোনোর পর চিত্রার সাথে কি হয়েছিল কেউ জানে না। শুধু এটুকু জানে, দিন রাত এক করে খোঁজ চালানোর পরও তার কোনো সন্ধান মেলেনি। আক্ষরিকভাবেই সবাইকে মুক্তি দিয়ে অজানায় হারিয়ে গেছে মেয়েটা। প্রমাণ করে গিয়েছে সবার উপসংহারে তুমি নামক কেউ থাকে না। একাকিত্ব আর নিঃসঙ্গতায় কাটিয়ে দিতে হয় গোটা জীবন। সমাপ্ত।